নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ইন্ডিয়ার সেকেন্ড ডে শেষ হয়েছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্টের, সেই নিয়ে অ্যানালাইসিস করব বলে আমরা এখানে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে আমি ক্লুলেস কি নিয়ে আলোচনা করব, কোন পজিটিভ জিনিস নিয়ে আমি আলোচনা করব সেটা নিয়ে আমি এখনো অবধি বুঝতে পারছি না। কারণ আপনারা সবাই জানেন খেলার রেজাল্ট, মানে খেলার এখনো অবধি খেলার পজিশন আপনারা জানেন। কালকে রাত্রিরে আমরা ভিডিও করেছিলাম টিম ইন্ডিয়ার ইয়ে নিয়ে, ফার্স্ট এর ইয়ে নিয়ে, যেখানে 249 ফর 6 ছিল সাউথ আফ্রিকা। হিসাব করলে দেখা যাচ্ছে যে 247 ফর 6 ছিল। তো হিসাব করলে দেখা যাচ্ছে যে কালকে 247 ফর 6 ছিল, আজকে লাস্ট 4টে উইকেটে ইন্ডিয়া সাউথ আফ্রিকা 242 মানে 242 রান লাস্ট 4 উইকেটে স্কোর করেছে। আমি জানি না এটা আমাদের মানে জেনারেশন ওয়াইজ আমাদের এখানে চলে যাচ্ছে যে আমরা সবসময় টেলকে ওয়্যাগ করতে দিই সমস্ত টিমকে এই সুবিধাটা আমরা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সেনুরাল মুথুস্বামী যে সবে টিমে এসছে, সাউথ আফ্রিকা টিমে এসছে অ্যাজ এন অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, ঠিক আছে, তাকে আমরা সেঞ্চুরি করতে দিয়ে দিই। এবং মার্কো জ্যানসেন 8 নম্বর বা 9 নম্বরে নামার মতন একজন প্লেয়ারকে আমরা 92-91 করে তার জীবনের হাই স্কোর করার সুযোগ করে দিই। হ্যাঁ, আমরা বিভিন্ন টিমের প্রতি এরকম আজকাল নতুন গত 1 বছর ধরে আমাদের দেশের মাটিতে দয়া দেখাতে শুরু করেছি, এবং যার জন্য আমাদের দেশের মাটিতে আমাদের রেকর্ড যে যা ছিল তার ছিটে ফোটাও আমরা গত 1 বছরে পাইনি। হ্যাঁ, এবং এর জন্য কাকে কাকে দায়ী করব সেটা এর আগে অনেক ভিডিওতে অনেকভাবে বলা হয়েছে যে কি সিলেকশনে কি ভুল হচ্ছে। তো টিম ম্যানেজমেন্টের বোধোদয় হয় না, এবং আমরা যে সেই টেস্টের পর টেস্ট যায়, আমরা সেক্ষেত্রে আমরা বসে থাকি টিম ইন্ডিয়ার ভালো ফলের আশায়, কিন্তু টিম ইন্ডিয়া প্রত্যেকবার হতাশ করে। এখন অব্দি 2 দিনের যা গতি প্রকৃতি তাই দেখে আমার তো অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। ঠিক আছে, এবার আসি টেস্টের আলোচনা, মানে আজকের দ্বিতীয় দিনের আলোচনা আমরা শুরু করি। তার আগে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তাহলে একটু লাইক শেয়ার করে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, যাতে আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনাদের কাছে নিয়মিত এসে পৌঁছয়। আপনাদের একটা লাইকস আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় আমাকে, এবং ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করতে সাহস দেয়। যাই হোক, শুরু করছি আজকের আলোচনা। আজকে ম্যাচটা সত্যি কথা বলতে গেলে আগের দিন আমি কালকে বলেছিলাম যে হ্যাঁ, আইডিয়াল একটা টেস্ট যেভাবে শুরু হচ্ছে সেইভাবে শুরু হয়েছে, এবং নিয়মিত ব্যবধানে উইকেট ফেলেছে ইন্ডিয়া, কোনো ব্যাটসম্যানকে 50 রান করতে দেয়নি। কিন্তু কালকে আমি জানতাম না নাম্বার 7 এবং নাম্বার 8 ব্যাটসম্যান এসে একজন 109 এবং একজন 91 রান করে নিজেদের জীবনের হাই স্কোর গুলো করে দিয়ে চলে যাবে। তাই হোক, খুব বোরিং লাগছে ম্যাচটা ট্র্যাক থেকে। হ্যাঁ, এটা সত্যি কথা, ট্র্যাক থেকে কোনো হেল্প পাওয়া যাচ্ছে না, এবং টিম ইন্ডিয়ার অ্যাটাকটাকেও নখদন্তহীন লাগছে, টুথলেস অ্যাটাক মনে হচ্ছে। তো কোনো বোলারকে দেখে, মানে কোনো বোলিং অ্যাটাকটাকে দেখে মনেই হচ্ছে না, ইভেন বুমরাকে দেখে মনে হচ্ছে না যে 20 উইকেট তোলার মতন ক্ষমতা এই টিমের রয়েছে। একটা টেস্ট জিততে গেলে যেটা মিনিমাম ক্রাইটেরিয়া, যে তোমাকে 20 উইকেটস তুলতে হবে। দেশের মাটিতে টেস্ট জিততে গেলে দেশের মাটিতে 20 উইকেটস তুলতে হবে, বিদেশের মাটিতে টেস্ট জিততে গেলে বিদেশের মাটিতে 20 উইকেটস তুলতে হবে। আমাদের একটা সময় ছিল 2003 সালের আগে, তখন আমরা বিদেশের মাটিতে 20 উইকেটস তোলার মতন বোলিং অ্যাটাক ছিল না, কিন্তু দেশের মাটিতে 20 উইকেট আমরা তুলে ফেলার মতন আমাদের বোলিং অ্যাটাক ছিল, এবং আমাদের ব্যাটসম্যান ছিল যারা চাপে রেখে, মানে যারা বিপক্ষের উপর চাপ সৃষ্টি করে বিপক্ষকে অন্যরকম ভাবে ভাবতে বাধ্য করে বোলারদেরকেই অ্যাটলিস্ট সাহায্য করবে 20 উইকেটস তুলে নেওয়ার জন্য। দুর্ভাগ্যবশত আমাদের কাছে এখন সেটাও মিসিং লাগছে। তো এর পেছনে কি কি কারণ আমরা বলছি, আলোচনায় আসছি। সবার ফার্স্টে আসি বোলিং হিসেবে, ইন্ডিয়ার বোলিং অ্যাটাক হিসেবে কুলদীপ যাদবকে আজকে পুরো, আমি জানি না মানে এটা 2020 বেশি 2020 আর ওয়ানডের এফেক্ট কিনা, কুলদীপ যাদব আজকে খুবই প্রচন্ড হতাশ করেছে। কারণ হ্যাঁ, আপনি স্কোর কার্ড দেখলে দেখতে পারেন কুলদীপ যাদবের 4টে উইকেট আছে। হ্যাঁ, উইকেট কলামে নামের পাশে জল করছে 4টে উইকেট, কিন্তু
যেভাবে কুলদীপ যাদব বল করেছে এই ট্র্যাকে, সেখানে কুলদীপ যাদবের থেকে আরো অনেক বেশি কিছু এক্সপেক্টেড ছিল। এবং মানে সেটা যদি কুলদীপ যাদব যদি নিজের নামের প্রতি সুবিচার করতো, তাহলে প্রত্যেকের বোলিং এর মানে প্রত্যেকটা ইন্ডিয়ান বোলারের নামের পাশে বোলারের ওভার্সের কলমটা আছে না, সেখানে একটু কম থাকতো এবং ইন্ডিয়ার ম্যাচটা জেতার প্রবাবিলিটিটাও একটু বাড়তো। হ্যাঁ, একটু সম্ভাবনা স্টিল একটু হলেও সম্ভাবনা থাকতো জেতার। তো যাই হোক, আমি শুধু একা কুলদীপ যাদবের দোষ দিয়ে লাভ নেই। একটা জিনিস আমি দেখলাম কুলদীপ যাদবের, যখনই বিশেষ করে যখন 7 উইকেট পড়ার পরে, মানে আমাদের লাঞ্চের সেশনে, মানে আজকে একটা অদ্ভুত ব্যাপার, দেশের মাটিতে প্রথম সেশনে যেখানে উইকেটে ময়েশ্চারও রয়েছে, সেকেন্ড দিন উইকেটলেস সেশন আমরা প্রতিপক্ষকে উপহার দিচ্ছি। আজ মানে গত 10 বছরে এরকম দিন দেখা গেছে কিনা সন্দেহ, যে আমরা প্রতিপক্ষকে উইকেটলেস সেশন উপহার দিচ্ছি বোলিং করতে, মানে দেশের মাটিতে। যাই হোক, তো লাঞ্চের পরে জাদেজা যখন কাইল ভেরেনের উইকেটটা নিল, কাইল ভেরেনের কথায় আসি। কাইল ভেরেন যে গত টেস্টে মানে শুধু মানে সুইপ মারতে গেছে, মিস হিট করছে, তাকে আমরা মানে 45-49 রান করিয়ে একটা পার্টনারশিপ ড্রাগন করতে দিয়ে দিয়েছি। 87 না 88 এর একটা পার্টনারশিপ আমরা তাকে করতে মানে আমরা উপহার দিয়েছি। তো যাই হোক, কিন্তু সকালের ফার্স্ট সেশনের একটা তবু পজিটিভ ছিল যে 29-30 ওভার বোলিং হয়েছে, ইন্ডিয়া তাও 4টা রেখেছিল, ওদেরকে ফ্রিলি রান করতে দেয়নি, যেটা গতকালও ছিল। সেই একই ধারা বজায় রেখেছিল, 29 ওভারে বোধহয় 69 বা এরকম রান মতন হয়েছিল। তারপরে যখন লাঞ্চের পরে যখন আউট হয়ে গেল কাইল ভেরেন, তারপরে যখন উইকেটে মার্কো জ্যানসন এলো, তখন আমরা গেমটাকে আমাদের হাত থেকে সরে যেতে দিলাম। আমি অবাক হয়ে যাচ্ছি, একটা হচ্ছে ঋষভ পান্থের ক্যাপ্টেন্সি, যদিও অতটা ক্রিটিক্যাল হওয়া যাবে না, কারণ এটা ঋষভ পান্থের ফার্স্ট টেস্ট, আর যেটা নিয়ে পরে কথা বলছি আমি। আর সব থেকে বড় আমি অবাক হয়ে গেলাম যেটা হচ্ছে কুলদীপ যাদবকে দেখে, যে বোলারের অ্যাকচুয়ালি টেস্ট ম্যাচে বল করাটা, এর আগে আমরা অশ্বিনকে দেখেছি, ইভেন জাদেজাকেও দেখেছি, এর আগে আমাদের কত বড় বড় স্টলওয়ার্ডস মানে বোলার যারা ছিল, হরভজন সিং, অনিল কুম্বলে, প্রত্যেককে দেখেছি। এবং যারা দুনিয়াতে যারা বড় বড় লেগ স্পিনার বলুন, অফ স্পিনার বলুন, টেস্টে বল করতে গেলে আমরা সবাই জানি যে হৃদয়টা আছে না, হৃদয়টা অনেক বড় করতে হয়, খাঁচাটা অনেক বড় রাখতে হয়। একটা 6 খেয়ে গেলে পরে সঙ্গে সঙ্গে ডিফেন্সিভ বোলিং এ মানে হয় লং অফ, একটা 6 কুলদীপ যাদবকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। একটা 6 মানে মার্কো জ্যানসন এসছে, সবাই জানে ও বিগ হিটার, হ্যাঁ ও হিটই করবে। তো একটা 6 খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলের লেন্থটাকে পিছনে করে দেওয়া, হ্যাঁ কখনো কখনো সেটা আবার এত পেছনে করে দিচ্ছে সেটাকে লং অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা করে কি লাভ হচ্ছে মানে আমি জানি না। এখানে রান বাঁচানোর তো কোনো যুক্তি ছিল না। 7টা উইকেট পড়ার পরে তো প্রত্যেককে ঝাঁপিয়ে পড়ার দরকার ছিল, যেখানে কত তাড়াতাড়ি লাস্ট 3টে উইকেট তুলে নেওয়া যায়। এবং এই ক্ষেত্রে লাস্ট স্বীকৃত পার্টনারশিপ একটাই পড়েছিল, সেটা হচ্ছে মার্কো জ্যানসেন এবং সেনুরান মুথুসামি। তো এই একটা ইনরোড পেয়ে গেলেই আমাদের পুরো ইনিংসটা শেষ হয়ে যায়, কিন্তু সেখানে আমরা সেটাকে ড্র্যাগ অন করতে দিলাম। তো সৌজন্যে কুলদীপ যাদবের বোলিং এবং বলতে পারি কিছুটা যে ঋষভ পান্থের দিশাহীন ক্যাপ্টেন্সি। ঋষভ পান্থের ক্যাপ্টেন্সির মধ্যে আজকে ঋষভ পান্থকে দেখছি মাথা গরম করছে, বোলারদের বলছে, আমি জানি না ওর যা ইনপুট সেগুলো বোলাররা সেগুলো কানে নিচ্ছে কিনা। কারণ ম্যাচের মাঝখানে ঋষভ স্টাম্প মাইক্সে বারবার দেখা গেছে ঋষভ পান্থকে বলতে যে না আগেই করো, আগে ডালো, কিন্তু কুলদীপ যাদব ওর এগেনস্টে একটা স্কোরিং শট হওয়ার জন্য, আমি জানি না এটা কি ইগোর ব্যাপার নাকি, যে পরের বলটাই মানে ড্র্যাগ করে শর্ট বল করে দিচ্ছে, শর্টে আনছে লেন্থটাকে শর্ট। তো শর্ট অফ লেন্থে এই পিচে, শর্ট অফ লেন্থে যেখানে পিচের কোনো রকম কোনো জুজু নেই, সেখানে শর্ট অফ লেন্থ বল করে তোমার উইকেট আসবে না, যেটা তোমার মেন ক্রাইটেরিয়া। এইখান থেকে তোমার ভারতকে ম্যাচে ফেরানোর মেন ক্রাইটেরিয়া উইকেট তোলা। তো সেটা তোমার তো মানে শর্ট অফ লেন্থ বল করে তো তোমার আসবে না। আমি জানি না কুলদীপ যাদব কিভাবে কি বুদ্ধিতে বল করছিল, আমার মাথায় ঢোকেনি। আর পান্থের ক্যাপ্টেন্সি ডিফেন্সিভ লাগছে, ক্লুলেস লাগছে কখনো কখনো। আমি জানি না এখন সেটা কি টিমের বোলিং অ্যাটাক দেখে, নাকি মানে টিমের যে বোলিং স্ট্যাচার দেখে, নাকি বোলিং এ কিছু হচ্ছে না সেটা দেখে, নাকি বোলাররা প্ল্যানস গুলোকে এক্সিকিউট করতে পারছে না সেটা দেখে, জানি না। এটা আমি এখনো একটু এতটাই ক্রিটিক্যাল হয়ে যাব না পান্থের উপরে, কারণ এটা ফার্স্ট টেস্ট। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, তুমি
ঋষভ পান্তের মতন একজন ক্রিকেটার যে 2018 সাল থেকে অলমোস্ট নিয়মিত ইন্ডিয়া টিমে রয়েছে, 7 থেকে 8 বছর, তুমি মানে তোমার যথেষ্ট একটা স্যাম্পল সাইজ অফ তোমার অভিজ্ঞতা হয়ে গেছে টেস্ট খেলার, তারপরে তোমার কাছে কোনো প্ল্যান বি নেই, হ্যাঁ, কাউকে আটকানোর মতন একটা, মানে আমি দেখলাম না কোনো, মানে কোনো লেগ সাইড থিওরি অ্যাপ্লাই করো, বাউন্সার ট্রাই করো, বোলারদের দিয়ে বাউন্সার ট্রাই করাও, কোনো কোনো মানে ক্লুলেস, সত্যি কথা ক্লুলেস, কোনো উত্তর নেই আমার কাছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি আগের টেস্টে বলেছিলাম যে আমি আগের টেস্টে পোস্টমর্টেম করতে গিয়ে বলেছিলাম ইন্ডিয়াকে যদি টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে হয় তাহলে এই অলরাউন্ডারের মোহ থেকে বেরোতে হবে, এই ব্যাটিং ডেপথের নাম করে আর বোলিং ডেপথের নাম করে এই অলরাউন্ডারের মোহ থেকে বেরোতে হবে। স্পেশালাইজ টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে তোমার স্পেশালাইজ প্লেয়ার মানে জরুরি হয়, যেমন স্পেশালাইজ ব্যাটসম্যান, স্পেশালাইজ বোলার। তো এইটা তুমি যখনই না করবে, এটা টিম সিলেকশনে যখনই এটার অভাব দেখা যাবে, কোনোদিন তুমি ব্যাটিং এ ভুগবে, কোনোদিন তুমি বোলিং এ ভুগবে। এখন অব্দি এই টেস্টের গতি প্রকৃতি যা, তাতে আমরা বোলিং এ ভুগছি। নীতিশ রেড্ডির কথা বলতে গেলে আমরা প্রথমে বলতে পারি নীতিশ রেড্ডিকে সুযোগ যখন তুমি দিলে, তুমি দুটো টেস্ট মানে দুটো দিন ধরে সাউথ আফ্রিকা ব্যাটিং করে গেল, যেখানে 150 151 ওভার ব্যাটিং করে গেল, তার মধ্যে নীতিশ রেড্ডির ওয়ার্কলোড, বোলিং ওয়ার্কলোড হচ্ছে 6 ওভার। তো তাহলে তুমি না, তাহলে নীতিশ রেড্ডিকে কি কোন বেসিসে টিমে নেওয়া হয়েছে? স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে? তো যদি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়, তাহলে আমার এখানে কতগুলো প্রশ্ন আছে। নীতিশ রেড্ডির থেকে অনেক ভালো মাপের ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়া টিমে বসে আছে, ইন্ডিয়া টিমের বাইরে বসে আছে। তুমি তাদেরকে তুমি চান্স দেওয়ার কথা তুমি ভুলেও ভাবছো না। তোমার এই একটা সেট অফ একটা কোর রয়েছে 15 থেকে 20 জনের, তাদেরকেই ঘুরিয়ে ঘুরিয়ে টি20তে খেলাচ্ছ, তাদেরকেই ঘুরিয়ে ঘুরিয়ে তুমি টেস্টে খেলাচ্ছ, তাদেরকেই ঘুরিয়ে ঘুরিয়ে ওডিআইতে তুমি খেলাচ্ছ। হ্যাঁ, এবং তুমি ওডিআই থেকে টেস্ট থেকে যত মানে তুমি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছ আমি জানি, কিন্তু ট্রানজিশনটাকে তুমি অনেক ত্বরান্বিত করেছো। সেই প্রসঙ্গে আসছি পরে। কিন্তু নীতিশ রেড্ডি কেন এই টিমে, মানে যদি থাকে তাহলে নীতিশ রেড্ডিকে একটা গুড অ্যামাউন্ট অফ ওভার করানো উচিত ছিল, 15 থেকে 16 ওভার অন্তত নীতিশ রেড্ডি অ্যাজ এন, যেটা একটা অলরাউন্ডার করে, সেটা নীতিশ রেড্ডিকে দিয়ে করানো উচিত ছিল। আমি বলবো না নীতিশ রেড্ডি খুব আহামরি বোলিং করে দিয়েছে তাও নীতিশ রেড্ডিকে বল দেওয়া হয়নি, না সেরকম কিছু নয়। নীতিশ রেড্ডি চ্যানেল টু চ্যানেল বল করেছে, 120 থেকে 125 মানে স্পিডে বল করেছে, যেটাকে পেস বোলিং অলরাউন্ডারের স্পিড বলে না। একটা পেস বোলিং অলরাউন্ডার আপনি বাইরে গিয়ে দেখুন, যে কোনো টিমের যাদের পেস বোলিং অলরাউন্ডার রয়েছে তারা মিনিমাম তাদের স্পিড হচ্ছে 130 132। তো এখনকার দিনের টেস্ট মানে ক্রিকেটের যা পরিধি হয়ে গেছে, ছেলেদের ক্রিকেটের পরিধি হয়ে গেছে, 130-এর নিচে তোমার বলে যদি প্রচন্ড সুইং না থাকে, খুব বেশি সুইং এবং দুদিকে সুইং করার ক্ষমতা যদি না থাকে, তাহলে 130-এর কমে বোলিং স্পিড দিয়ে কিছু হয় না। এই হলো নীতিশ রেড্ডির কথাতে আসছি। হ্যাঁ, আর এই আরেকটা কথা যেটা হচ্ছে, নীতিশ রেড্ডিকে 16-17 ওভার বল দিলে বুমরাকে 30-31 ওভার বল করতে হতো না। আমি জানি না এরপরে একটা কোনো চোট লোডিং এ আসছে কিনা, কারণ বুমরা আজকে 31 ওভার বল করেছে একটা ইনিংসে, সিরাজ আজকে 32 ওভার বল করেছে একটা ইনিংসে, 30 ওভার বা 31 ওভার অলমোস্ট সেম ওভার বল করেছে। হ্যাঁ, তো তুমি থার্ড সিমার হিসেবে তুমি নীতিশ রেড্ডিকে নিয়েছো, তুমি নীতিশ রেড্ডিকে তুমি 6 ওভার বল দিলে। আমি জানি না, আমার মাথা মুন্ডু কাজ করছে না যে মানে টিম ম্যানেজমেন্টের কি আদৌ এটাতে কোনো মাথা মুন্ডু আছে কিনা, আমার কোনো মাথায় ঢুকছে না। এতজন অলরাউন্ডার, আমি এর আগে মানে এই কথাটা, এই টপিকটা নিয়ে বলেছি, ইন্ডিয়া টিমের এখন দর্শন হয়ে গেছে, মানে প্রথমত একটা হয়ে গেছে একটা পেস বোলিং অলরাউন্ডারের প্রতি মোহ। আমি জানি না এটাকে, মানে পেস বোলিং অলরাউন্ডার যদি না পাওয়া যায়, জোর করে কাউকে পেস বোলিং অলরাউন্ডার তৈরি করা যায় না, এটা বুঝতে হবে। একটা ডব্লিউডব্লিউ বোলার, তাকে মানে পেস বোলার, তাকে তুমি একবার মানে তাকে অল্প স্বল্প মোটামুটি ব্যাটিং করতে জানে, তাকে তুমি দিয়ে একটা টেস্টের একটা স্লট তুমি ঢুকিয়ে দিচ্ছ, 11 জনের স্লটে তুমি তাকে সেট ইন করে দিচ্ছ। আপনাকে নীতিশ রেড্ডিকে দেখে কোনো মতে মনে হবে যে বেন স্টোকস বা আরে হার্দিক পান্ডিয়া একটা অলরাউন্ডার ছিল, সে চলে গেছে, সে তার চোটের কারণে বা তার বডি নেয় না, এটার জন্য আমাদের এটা মেনে নিতে হবে। তার বদলে যাকে তাকে টেস্টের অলরাউন্ডার বানিয়ে দেবো, সেটা করাটা মানে আমার মনে হয় না রাইট ডিসিশন বলে। তার বদলে একজন মানে বিশেষজ্ঞ ব্যাটসম্যান, বিশেষজ্ঞ বোলার খেলালে পরে অনেক বেশি লাভবান হতো এই টিমের প্রতি। এখন কালকে ইন্ডিয়া টিম ব্যাটিং করবে, সেখানে নীতিশ রেড্ডি কতটুকু অবদান রাখবে, কত নম্বরে ব্যাটিং করতে আসবে দেখার জন্য আমি খুব অপেক্ষায় রয়েছি। এখন যদি নীতিশ রেড্ডি যদি 7 নম্বরে বা 8 নম্বরে ব্যাটিং করতে আসে, তাহলে প্লিজ কেউ বলবেন না যে নীতিশ রেড্ডিকে ব্যাটিং আর বোলিং ডেপথের জন্য টিমে রাখা রয়েছে। একটা ব্যাটসম্যান 8 নম্বরে নামছে, বোলিং এ 6 ওভার বল করছে 151 ওভারের মধ্যে, আর ব্যাটিং এ 8 নম্বরে নামছে, তো সেটা টিমের প্রতি, টিমের সিলেকশনের প্রতি জাস্টিফাইড হয় না। আমরা আগে দেখেছি সচিনকে দেখেছি, সৌরভকে দেখেছি, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা বোলিং এ হাত ঘোরাতো,
তাদের একটা স্পেশালাইজড জোন ছিল, তারা মানে আউট এন্ড আউট ব্যাটসম্যান ছিল। সেহবাগকে দেখেছি আউট এন্ড আউট ব্যাটসম্যান ছিল, মাঝে সাঝে দু ওভার 3 ওভার 4 ওভার হাত ঘুরিয়ে নিত। সেটা তার মানে তাদেরকে আমরা অলরাউন্ডার বলে ফেলতে পারি না। এদেরকে যদি আমরা অলরাউন্ডার বলি তাহলে কপিল দেব, ইমরান খান, ইয়ান বোথাম, বেন স্টোকস, এদেরকে আমরা কি বলবো? এদের নামের প্রতি সুবিচার করতে পারবো না আমরা। তো ইন্ডিয়াকে জোর জবরদস্তি করে এই অলরাউন্ডার খোঁজার অভ্যেসটা আমার মনে হয় এখন ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, নয়তো অনেক ক্ষতি হওয়ার হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। গত 1 বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটে দেখছি অনেক, যেটা মানে আমাদের চোখের সামনে দেখছি ক্ষতি হতে, এবং ভবিষ্যতে আরো ক্ষতি মানে হতে চলেছে যদি টিম ইন্ডিয়ার বোধোদয় না হয়। এবং মানে সেটাই এক্স্যাক্টলি ওটাই বলতে চাচ্ছিলাম যে তুমি 3 নম্বর, তুমি নীতিশ রেড্ডির জায়গায় তুমি ইভেন ইফ তুমি আকাশদীপকেও যদি তুমি টিমে নিতে, তুমি যদি আকাশদীপকেও তুমি যদি টিমে রাখতে, তাহলে বোলার মানে যে ফাস্ট বোলারের ওয়ার্কলোডটা শেয়ার হয়ে যেত। আপনি দেখুন 30-30 ফাস্ট বোলাররা এই টেস্টে বল করেছে 30-30, 60 আর 6 66 ওভার, তার মধ্যে নীতিশ রেড্ডি 6 ওভার বল করেছে। কিন্তু নীতিশ রেড্ডির জায়গায় যদি আকাশদীপকে মানে টিমে রাখা হতো, তাহলে অ্যাটলিস্ট মানে আকাশদীপ 20 ওভার বল করার মতন ক্ষমতা রাখতো, তাহলে বুমরার থেকে ওয়ার্কলোডটা শেয়ার হতো, সিরাজের থেকে ওয়ার্কলোডটা শেয়ার হতো, এবং মেবি সেখানে আকাশদীপ আপনাকে একটা বা দুটো উইকেট, ক্রুশিয়াল উইকেট আপনাকে তুলে দিতে পারতো। তো সেটা সেক্ষেত্রে যেহেতু হয়নি, তো সেই নিয়ে কথা বলে লাভ নেই। হ্যাঁ, টিম ইন্ডিয়ার বোধহয় কবে হবে, কবে চরিত্র মানে শুদ্ধি হবে আমরা জানি না। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই অলরাউন্ডার নিয়ে কথা বলতে গেলে, আপনি অলরাউন্ডারের জন্য আপনি অশ্বিনকে টিম থেকে ডিসিলেক্ট করেছেন। মানে আমি সহজ ভাষায়, মানে সব থেকে আমি সুন্দর শব্দ এটাই পাচ্ছি, আপনি ডিসিলেক্ট করেছেন মানে অলমোস্ট। আর এবং পাতি বাংলায় পড়তে গেলে আপনি ঘাড় ধাক্কা দিয়ে অশ্বিনকে, রবিচন্দ্রন অশ্বিন, যে আপনার গত 10 বছরের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ উইনার ছিল, তাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বার করেছেন। কি জন্য না, অশ্বিনের বিইং অ্যান অলরাউন্ডার, 6খানা টেস্ট সেঞ্চুরি থাকা সত্ত্বেও তার ব্যাটিং ডেপথের জন্য আপনি ওয়াশিংটন সুন্দর নামক কোনো একজনকে তুলে এনেছেন, এবং তার সামনে প্রতিষ্ঠা করেছেন যে ওয়াশিংটন সুন্দরের যা একটা ম্যাচের যা টেক অ্যাওয়ে বা গিভ অ্যাওয়ে থাকবে, সেটা রবিচন্দ্রন অশ্বিনের থেকে অনেক বেশি থাকবে। তো রবিচন্দ্রন অশ্বিন কিছুই পারতো না। তো তা সত্ত্বেও তার কিন্তু মানে 500-550 টেস্ট উইকেট ছিল, এবং ঘরের মাঠে উইকেট নেওয়া এবং ফ্ল্যাট ট্র্যাক্সে উইকেট নেওয়ার ট্রিক্সটা তার জানা ছিল। আপনি ওয়াশিংটন সুন্দরকে, আমি বলছি না ওয়াশিংটন সুন্দরের থেকে আমি কোনো কৃতিত্ব আমি ছোট করছি না, কিন্তু ওয়াশিংটন সুন্দরকে মানে একটা আইডিয়াল ফেজে ওয়াশিংটন সুন্দরকে অশ্বিনের সাথে রেখে আস্তে 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 ওকে তৈরি করা যেত। এত তাড়াহুড়ো করে অশ্বিনকে বিদায় করে দিয়ে আপনাকে ওয়াশিংটন সুন্দরকে আসবেন। আজকে দেখুন রেজাল্ট দেখুন, 26 ওভার বল করেছে এবং একটা উইকেট পায়নি, এবং কখনো দেখে মনে হয়নি কনভিনসিং। লেফট হ্যান্ডার ব্যাটসম্যানের এগেনস্টেও বল করতে মানা হয়েছে। গত টেস্টে আমরা বলেছিলাম ওয়াশিংটন সুন্দরকে বল করতে আনা হচ্ছে না, বল দেওয়া হচ্ছে না, আজকে বল দেওয়া হয়েছে, লেফট হ্যান্ডার ব্যাটসম্যানের এগেনস্টে বল দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তুমি মানে এই পাটা পিচ বলবো না, মানে দেশীয় ব্যাটিং পিচে তুমি দাগ কাটতে ব্যর্থ। তার মানে তোমার বোলিং এবিলিটিসে তোমার এখনো উন্নতি করার অনেক জায়গা রয়েছে, এবং যেটা একজন আমরা মানে কি বলবো, দেশের মাঠে উইকেট তোলার জন্য একজন বোলারকে আমরা মানে একজন বোলার যে ব্যাট হাতে যথেষ্ট সচল, যথেষ্ট দক্ষ, তাকে আমরা বলিদান দিয়ে দিয়েছি এই ওয়াশিংটন সুন্দরের জন্য। তো এবং এই অলরাউন্ডার নিয়ে মোহের জন্য। তো আপনি রেজাল্ট আপনাদের চোখের সামনে, আপনারা দেখে নিন। আমার মতে এই টেস্টে তো যা হওয়ার হবে, আমি জানি না কি রেজাল্ট আসবে। মানে যতটুকু আমি কালকে মানে ইয়েতে বলেছিলাম, ম্যাচের মানে ফার্স্ট ডে শেষে আমি বলেছিলাম যে ইন্ডিয়ার 300 থেকে 320 মধ্যে যদি সাউথ আফ্রিকাকে আটকে রাখে, তাহলে অ্যাডভান্টেজ ইন্ডিয়া। 320 থেকে 350 এর মধ্যে রাখলে পরে ইভেন্টস টু ইভেন্ট, এবং 350-এর উপরে রাখলে পরে 350-এর উপরে গেলে পরে সেটা অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা। এবং কেন আমি এই কথাটা বলেছিলাম, কারণ হচ্ছে সাউথ আফ্রিকা এই টেস্টটা জেতার জন্য খেলছে না। সাউথ আফ্রিকা জাস্ট টাইম কিল করে যাবে এরপরে। কারণ আজকে যখন 400, 420, 430 হয়ে গেছে, জ্যানসেন যখন হিটিং করে যাচ্ছে, তো তখন আমরা ভাবছিলাম যে ইন্ডিয়াকে লাস্ট 15 থেকে 20 ওভার অন্তত ব্যাটিং করতে সুযোগ দেবে এবং ইন্ডিয়া 2টো উইকেট তুলে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা হয়নি। তো সেইটা থেকেই সাউথ আফ্রিকার অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছে ওরা 2 দিন ব্যাট করে মানে এমন একটা টোটাল পোস্ট করতে চাইছে, যেটা হচ্ছে
সেটার থেকে আনঅ্যাসেলেবল হয়ে যায়। মানে ইন্ডিয়া যতই চেষ্টা করুক না কেন মানে 20টা উইকেট তোলার জন্য যেন টাইমটা না পায়। সেই হিসাবে আমি বলেছিলাম যে 350-এর উপরে সাউথ আফ্রিকা করলে পরে সেটা অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা। অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা ইন দ্য সেন্স ম্যাচটা ড্র হতে, ওরা ড্র করার ক্ষেত্রে অনেকটাই সফল হয়ে যাবে এবং ইভেন ইফ জিতেও যেতে পারে। তো সেক্ষেত্রে 350 জায়গায় ইন্ডিয়া এখন এসে পৌঁছেছে 489 রান। তো এখান থেকে ওয়ে ফরওয়ার্ড কি আছে? আমি এখান থেকে ওয়ে ফরওয়ার্ড একটাই আছে, যেটা হচ্ছে যে ইন্ডিয়াকে 650 রান করতে হবে। আমি আজকে রবি শাস্ত্রীকে দেখছিলাম ইন্ডিয়াকে 100 রানের কমে ছেড়ে দিতে হবে, সাউথ আফ্রিকাকে আবার ব্যাট করিয়ে 300 রানে অল আউট করে, 200 রানে অল আউট করে 300 রানের চেস করার জন্য যেতে হবে। তো আমি সেই রবি শাস্ত্রীর সাথে একমত পোষণ করি না। আমার মনে হয় এখান থেকে ওয়ে ফরওয়ার্ড একটাই, যদি তোমার এই টেস্ট তুমি জিততে চাও, তোমাকে স্কোর বোর্ডে 650 রান অন্তত মিনিমাম তোমাকে করতেই হবে, এবং তারপরে যখন উইকেটটা এবং সেটা করতে হবে অ্যাট এ গুড পেস। তোমাকে 1.5 দিনের মধ্যে তোমাকে 650 রান করতে হবে, যেটা মানে প্র্যাকটিক্যালি আমি বলবো, ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই আমি বলছি যে 1.5 দিন না হলে 2.5 দিন, 2.5 দিনে তোমাকে 650 রান তোমাকে করতে হবে। তো এই টিমে এবং করানোর পরে তারপরে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করাতে হবে, মোস্ট প্রবাবলি 150, 170 বা 200, 250-এর মধ্যে অল আউট করতে হবে, এবং করার পরে যে হাতে যেন 20টা ওভার থাকে, যেটা অনেক লম্বা গল্প, 20 ওভারের মতন ব্যাটিং রেখে সেই বাকি যে রানটা সেটা চেস করতে হবে। তো সেটা আমার চিন্তা ভাবনা যে এইভাবে হলে জেতা সম্ভব। কিন্তু এবার এটা বলতে হবে যে তোমার টিমে কি এমন ব্যাটসম্যান আছে যারা 650 রান করার মতন কোয়ালিটি রাখে? একটা টিমে 650 রান করতে গেলে একটা ব্যাটসম্যানকে ড্যাডি 100 করতে লাগে, 250 করার মতন একজন প্লেয়ার লাগে। এই টিমে দেখতে গেলে, যেখানে এই টিমে 3জন উইকেট কিপার খেলছে, KL রাহুল, অকেশনাল উইকেট কিপার ঋষভ পান্ত, ধ্রুব জুড়েল, 3জন উইকেট কিপার, মানে বলতে গেলে 2জন আউট অ্যান্ড আউট উইকেট কিপার খেলছে। হ্যাঁ, অলরাউন্ডার খেলছে 3জন, ওয়াশিংটন সুন্দর আর নীতিশ রেড্ডি, আর আমাদের ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, আর একজন তো রয়েছে, বোলিং অলরাউন্ডার রয়েছে, তো রবীন্দ্র জাদেজা, ভুললাম কি করে। তো এই তিনজন অলরাউন্ডার, 2জন উইকেট কিপার, এই হচ্ছে আমাদের ব্যাটিং সেটআপের ইয়ে। আর ব্যাটসম্যান বলতে তাহলে কতজন রয়েছে? যশস্বী জয়সওয়াল, KL রাহুল, আর হচ্ছে সাই সুদর্শনের ব্যাপারে আমি জানি না, আমার কোনো এক্সপেকটেশন নেই। তো এসে 3 নম্বরে আমরা খেলাচ্ছি সাই সুদর্শনকে। তো এই টিমের আমি জানি না কার এই ক্ষমতাটুকু, এই এবিলিটিটুকু আছে যে বিগ ড্যাডি 100 করবে, 250, 260 রান করবে। তো যদি কেউ সেটা করতে পারে, তবেই ইন্ডিয়ার 600, 650 রানসের কাছাকাছি যাওয়ার মতন ক্ষমতা থাকবে, এবং সেটা যথেষ্ট কম টাইমে করার ক্ষমতা রাখবে। তো সেক্ষেত্রে এটার রেজাল্ট বাড়তে পারে। তো আমরা সেটা নিয়ে, এটা অলৌকিক আলোচনা, এই আলোচনা এখন করতে চাইছি না। দেখা যাক কালকে কি করে টেস্ট প্যান আউট হয়। তবে আমার একটা বিষয়ে, মানে আজকে টেস্টের গতি প্রকৃতি আলোচনা করতে গিয়ে একটা জিনিস আমার মাথায় ঘুরছে, যে এই যদি টিম সিলেকশন হয়, আমার তো মনে হয় এবছরে কলকাতা, মানে ইন্ডিয়ার সামনে দুটো যে টেস্ট সিরিজ রয়েছে, এরপরে যদিও টেস্ট সিরিজ অনেকটা গ্যাপের পরে টেস্ট সিরিজ রয়েছে, যে 2টো টেস্ট শ্রীলঙ্কাতে আছে, তারপরে 2টো টেস্ট নিউজিল্যান্ডে যেতে হবে, তারপরে বিজিটি আছে, 5টা টেস্টে অস্ট্রেলিয়া আসবে এখানে খেলতে। তো লেজের উপরে যাতে না হয়, তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এবং প্রিপারেশন নেওয়া বলতে ফার্স্ট এন্ড ফরমোস্ট তোমাকে অলরাউন্ডারের মোহ ছাড়তে হবে। জাদেজা একজন আউট এন্ড আউট অলরাউন্ডার, তবুও ফ্ল্যাট পিচে জাদেজার আজকে যা বোলিং দেখলাম, জাদেজার সেই ধার কিন্তু থাকে না ফ্ল্যাট পিচে। যদিও ঠিক আছে, জাদেজা আউট এন্ড আউট অলরাউন্ডার, তুমি একটা অলরাউন্ডার তুমি টিমে রাখো, বাকি তো সমস্ত স্পেশালাইজ তুমি বোলিং এবং ব্যাটসম্যান রাখো। ইন্ডিয়া টিমে ব্যাটসম্যান নেই, তোমাকে ধ্রুব জুয়েলকে খেলাতে হচ্ছে, ঋতুরাজ গায়কোয়াড় থেকে আরম্ভ করে, আমি এর আগের দিন রিঙ্কু সিং এর কথা বলেছিলাম, হোয়াই নট রিঙ্কু সিং? একটা লেফট হ্যান্ডার বাড়বে, টিমের ব্যাটিং এ একটা নতুন দিক, মানে কি বলবো, নতুন ডাইমেনশন একটা তৈরি হবে, যে প্রয়োজনে অ্যাটাকও করতে পারবে, প্রয়োজনে মানে তার হাতে ডিফেন্সিভ কোয়ালিটিও রয়েছে। তো তারপরে অভিমন্যু ঈশ্বরন বসে আছে। তো এতগুলো, এবং আমি 10টা-15টা নাম আমি এখন বলে দিতে পারি, যারা ইন্ডিয়া টিমে তাদেরকে চান্স দিলে পরে যাদের থেকে একটা কোর ব্যাটসম্যান বেরিয়ে আসবে, 3 থেকে 4টে কোর ব্যাটসম্যান বেরিয়ে আসবে, যাদেরকে চান্স দিতে গেলে তোমাকে চান্স দিতে হবে। তো
আমি জানি না টিম ইন্ডিয়ার এরপরে ওয়ে ফরওয়ার্ড তারা কি ভাবছে, তারা কি করছে, কিন্তু এই টেস্ট তো অনেস্টলি বলতে গেলে এই টেস্ট মানে আমার কাছে মনে হচ্ছে 50% ড্র হবে, 20% সাউথ আফ্রিকার জেতার, 30% সাউথ আফ্রিকার জেতার চান্স, আর সামান্য হলেও 10 থেকে 20% যদি চান্স, যদি ইন্ডিয়া মানে কি বলবো অস্বাভাবিক কিছু অলৌকিক কিছু ব্যাটিং করে ফেলে, তবে ইন্ডিয়ার জেতার চান্স থাকতে পারে। মানে এই টেস্ট জিতে সিরিজটা ড্র করতে পারে, নয়তো এই সিরিজ সাউথ আফ্রিকার হাতে যাচ্ছে, যেটাই ড্র হোক বা সাউথ আফ্রিকা জিতুক, ইন এনি কেস সিরিজ কিন্তু সাউথ আফ্রিকার কাছে, নেলসন ম্যান্ডেলা আর গান্ধী নেলসন ম্যান্ডেলা সিরিজ সাউথ আফ্রিকার কাছেই যাচ্ছে। তো এই নোটে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার সাবস্ক্রাইবার রোজই একজন দুজন করে বাড়তে থাকে, তো আমার এই সাবস্ক্রাইবার বাড়ানোর দায়িত্বটা আপনারা নিন। আমি আমি মানে আপনাদেরকে ভরসা দিচ্ছি যে এরপরে আরো ভালো ভালো কন্টেন্ট আনবো খেলা নিয়ে, বিভিন্ন নতুন নতুন দিক উন্মোচন করার চেষ্টা করব, এবং আপনাদের যা মূল্যবান বক্তব্য, যা শুনে যা মনে করবেন সেগুলো কমেন্টে প্লিজ জানাবেন। আমি কমেন্ট খুব একটা পাই না এখনো অবধি, তো কমেন্ট করলে ভালো লাগবে, সেই কমেন্টে রিপ্লাই দিতেও মজা লাগে। প্রথম প্রথম মানে সব জিনিসই ভালো লাগে, যাই হোক। তো এই হলো আমার বক্তব্য আজকের ম্যাচের অ্যানালাইসিস নিয়ে। খুব একটা আশাবাদী হতে পারছি না, দেখা যাক কালকের কি হয়। কালকের ম্যাচের পরে কালকে আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব, দেখা যাক কত তাড়াতাড়ি এটা নিয়ে একটা অ্যানালাইসিস নিয়ে বসতে পারি। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, খেলা দেখুন, ভালো থাকুন। নমস্কার। আমাদের